পুরুষ ইলিয়াস আলী, তিনি আমাকে পরিচয় করিয়ে দেন। তখন আমি অত্যন্ত তরুণ ছাত্র, তিনি আমাকে কাকা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তো বলেন, পরিচয়টা এইভাবে করিয়ে দিলেন যে এটা হচ্ছে মুশফিক, ধরে নিতে পারেন এটা সিলেটে আগামী দিনে পালক হবে। তো আমি আজকে যারা ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারপরে কর্নেল আকবর সাহেব তিনি অনুষ্ঠানে আসতে সম্মত হন। আমরা 5টি ক্যাটাগরিতে পদক প্রদান করেছিলাম। তখন সাংবাদিকতায় আমরা দিয়েছিলাম মতি ভাইকে, মতিউর রহমান চৌধুরী। অভিনয়ে আমরা দিয়েছিলাম খলিলুল্লাহ খান, সিলেটের একজন নামকরা অভিনেতা ছিলেন। শিক্ষায় দিয়েছিলাম আমরা ডক্টর সদরুদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কবিতা আমরা দিয়েছিলাম কবি দিলওয়ারকে। এভাবে স্পোর্টসে আমরা রঞ্জিত দাসকে আমরা নোট রাখতে পরে আমাদের সুবিধা হতো, আমরা এই পুরস্কারটি প্রদান করেছিলাম। এবং সাইক্লোনিক প্রথম শিক্ষা উপবৃত্তি চালু করে ডক্টর এয়ারসুল সাইক্লোন শিক্ষা উপবৃত্তি। তো এই উপবৃত্তিটি এখনো চালু আছে। বিভিন্ন স্কুল কলেজের বাচ্চাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষায় সহযোগী হওয়ার জন্য এই সাইক্লোন, যদিও এটি ছিল স্বল্প পরিমাণে, কিন্তু এই যে মানুষের মধ্যে এই স্পিরিটটি জাগ্রত করার জন্য এবং যারা স্বাবলম্বী মানুষ আছে তাদের উৎসাহী হয়, সেটির জন্য সিলেটে সাইক্লোন এই কর্মকাণ্ডটি চালু করেছিল। তো আজকে আমরা অনেককে দেখতে পাচ্ছি না সাইক্লোনের, এবং আমার মনে হয় অনুষ্ঠানটা খুব তাৎক্ষণিক হয়েছে, অনেকটা উৎসরিত রিয়া এরকম আর কি। গতকালকে জনাব সেলিম উনি বললেন এবং আজকে এই অনুষ্ঠানটি আয়োজিত হলো, যার কারণে আমরা সাইক্লোনের অনেক পরিচিত মুখ যারা প্রবীণ আছেন তারা আমি জানি এই শহরে, কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি না, হয়তো তারা তাদের কাছে এই দাওয়াতি বা এই অনুষ্ঠানের খবরটি পৌঁছায় না। যাই হোক, আপনারা যেটি বলছিলেন আমি একটু সামগ্রিক কথা বলে আমরা বক্তব্য শেষ করবো। বাংলাদেশের আপনারা জানেন আমি কিন্তু একজন রাষ্ট্রদ্রোহী এবং দেশদ্রোহী। আমি জানি না আমার এই বছর 8 মাস আগেও কবি মোহিত চৌধুরী এই কথাটি এখানে দাঁড়িয়ে বলতে পারতেন কিনা, যে এই কথাটি আজকে তিনি আমার সম্পর্কে বললেন। কারণ আমরা এই যখন আমরা আমাদের দুটি সমস্যা আছে। একটি সমস্যা হলো আমরা খুব প্রশংসা খুবই পছন্দ করি এবং প্রশংসা নিতে পছন্দ করি এবং প্রশংসা দিতেও পছন্দ করি, এবং প্রশংসা করতে করতে গিয়ে আমরা অনেক সময় বাউন্ডারি ক্রস করে ফেলি, যেটা আমরা বুঝি না। আর অনেকে আছে যারা শুধু প্রশংসা পেতেই পছন্দ করি, আমরা কোনো সমালোচনা নিতে পারি না। এটা এক ধরনের আমাদের একটা অভ্যাস। আমার কথা হলো আমি অবশ্য দুটোতেই তৈরি মানসিকভাবে, যে আমি যদি 8টি ভালো কাজ করি আমি 2টি ভুল কাজ করবো, এবং এই 2টি ভুল কাজের জন্য যদি আমাকে কেউ শুধরে না দেয়, আমার সমালোচনা যদি না করে, তাহলে পরে আমি পূর্ণাঙ্গ মানুষ হব না। সেটি ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, সরকারের ক্ষেত্রে হতে পারে। সুতরাং সরকারও ভুল করবে, সরকার সব কাজ সঠিকভাবে করবে এবং সব কাজকেই জাস্টিফাই করতে হবে এমন কোনো কথা নেই। এই কারণে এই পরিবর্তনটি আমরা চেয়েছি এবং এই পরিবর্তনটি বাংলাদেশে সূচিত হয়েছে, অর্থাৎ সমালোচনা নেওয়ার মতো মানসিকতা তৈরি করা এবং সমালোচনা করতে পারা। আগে তো আপনারা এই কথাগুলি বলতেই পারতেন না, চিন্তাও করতে পারতেন না। এখন আমাদের এই সকলেই সমালোচনা করতে পারে এবং এই সমালোচনা করার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, দেশে বিদেশে আমাদেরকে সংগঠিত হতে হয়েছে। তো এই যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যে সমালোচনার জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত, সমালোচনা করা যায়, কিন্তু সমালোচনা নেওয়ার মতো মানসিকতা আমাদের এখন তৈরি হয়নি। সেটি যাতে তৈরি হয় এবং প্রশংসা করতে গিয়ে আমরা যাতে বাউন্ডারি ক্রস না করি, অতিরিক্ত যে কথাটি আপনি আগে বলতে পারেননি এখন আমাকে বলার দরকার নেই, অথবা আপনি আগে বলতে পারেননি কিন্তু চুপ থাকলেও হতো, কিন্তু আমরা চুপ থাকি আমাদের সরকারের তখন নানা ধরনের আমাদের কল্পিতভাবে কাজ করতে হয়েছে। আমি জানি বাংলাদেশে কথা বলাটা তখন খুব একটা সমস্যা ছিল, আমি সত্যি কথাটা বলা, কিন্তু অনেকে এই কথা না বলে উল্টোটি করেছে, যার কারণে একটি স্বৈরাচার একটি ফ্যাসিবাদী বিস্তৃতি লাভ করে। এই কারণে যখন আপনি তাকে দোষণ করতে থাকেন, এবং বাংলাদেশের সবচেয়ে বড় পছন্দের ওই সময় পছন্দ হয়েছিল সেটি হচ্ছে বাংলাদেশের সুশীল সমাজ। সুশীল সমাজের বিকৃত, তারা বিক্রি হয়ে গিয়েছিল, তাদের মগজকে বন্ধক দিয়ে দিয়েছিল ইচ্ছায় অথবা অনিচ্ছায়। কেউ হয়তো চুপচাপ দেখছেন, আমি
প্রখ্যাত সাংবাদিক টাইম ম্যাগাজিনের পারসন অফ দ্য ইয়ার, তিনি 190 দিন জেল কেটেছেন। আমাদের সহকর্মী যার সঙ্গে কাজ করার আমার সুযোগ হয়েছে, শহীদুল আলম, আমাদের ইংরেজি সম্পাদক নুরুল কবির, আসিফ নজরুল, এরকম অনেকেই তারা কথা বলেছেন এবং সাদাকে সাদা বলার চেষ্টা করেছেন, কালোকে কালো বলার চেষ্টা করেছেন, নানান তো এই যে দেশের ভিতরে থেকে কথা বলা, সরকারের চোখে আঙুল দিয়ে কথা বলা, এটি কিন্তু একটা হিম্মতের ব্যাপার ছিল এবং এই হিম্মতটি তারা প্রদর্শন করেছেন। আর আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে, আমরা চেয়েছি যে যাতে কি আমার যেটা হলো, অনেকেই বাংলাদেশে মানুষের জনমত তৈরিতে কাজ করেছেন, অনেক সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি আপনারা যেগুলি মানে মানুষ দেখে সেইগুলি যেমন হয়েছে, আমার যেটা ইচ্ছে ছিল এবং আমি যদি মানে কিঞ্চিত সফল হয়েছি যে দুনিয়াকে একটি পেজে নিয়ে আসা, যে আন্তর্জাতিক যে বিশ্ব তারা যাতে বুঝতে পারে বাংলাদেশের গণতন্ত্রহীনতা, বাংলাদেশের মানবাধিকার হরণ, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, এগুলি যে লুণ্ঠিত এবং একটি অনিয়মতান্ত্রিক স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, এটি সারা দুনিয়াকে জানান দেয়া। আমার ভাষাভাষী মানুষ তো জানে, বাংলাদেশের মানুষ তখন জানতো শেখ হাসিনা স্বৈরাচার, এটা বক্তৃতা দিয়ে বলে বোঝানোর দরকার ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ছিল ওই মানুষটি যাতে জানে যার ভয়েসের গুরুত্ব আছে, যে ইন্টারন্যাশনালি ইনফ্লুয়েন্স করতে পারে, তাদেরকে একটা পেজে নিয়ে আসা এবং জানান দেয়া। সেটি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া করতে পেরেছি। এবং আমি যখন বাইরে যাই, এখানে যেরকম অনেকের সমর্থন পেয়েছি, সাপোর্ট পেয়েছি, বাইরে যখন যাই যে আমার একজন, তখন খুব অনুভব করেছি যে আমার একজন মেন্টর দরকার। আমরা ইউএসএ তে যারা থাকি, বসবাই দেখেছেন কিছুদিন আগে, জানেন মেন্টরশিপটা খুব ভ্যালু হয়। একজন প্রপার মেন্টর, একজন প্রপার গার্ডিয়ানশিপ যেটাকে বলে, দরকার হয়। আমার সৌভাগ্য, আমি ওয়াশিংটনে এরকম একজন মেন্টর পেয়েছিলাম, যিনি আমাকে কথা বলা শিখিয়েছেন, ব্রিটিশ আমেরিকান স্টাইল শিখিয়েছেন, ইন্টারেকশন কিভাবে করতে হয় শিখিয়েছেন। আজকে এই সুযোগে আমি তাকেও স্মরণ করছি, যেহেতু সাইক্লোনও আমার কিছুটা মেন্টরশিপ করেছে। সাইক্লোন থেকে যেরকম শিখেছি, ঠিক এরকমই আমি ওয়াশিংটনে বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেছেন, পাকিস্তানের অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশে যে দরদ দিয়ে উপলব্ধি করেন অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইনার, তিনি আমাকে হাতে করে শিখিয়েছেন যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে বাক স্বাধীনতার কথা বলতে হবে। আজকে তিনি প্রায় 90 বছর বয়স, গতকালকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার শরীরটি খুবই খারাপ। আমি কায়নাতকে প্রার্থনা করি যে তিনি সেরে উঠবেন। এবং তিনি খুবই একজন সাদা মাথা মানুষ এবং অনেক ডিপ্লোম্যাটের সাথে, অনেক কংগ্রেসম্যান, সেনেটরদের সাথে তার কারণে আমার ইন্টারেকশন হয়েছে। আমরা একটি সংগঠন গড়ে তুলি ওয়াশিংটনে, যেটির নাম হচ্ছে রাইট টু ফ্রিডম। সেটিও সাইক্লোন থেকে শেখা, সুতরাং সাইক্লোনের কাছে আমি অনেকাংশেই দিই। তো আমরা রাইট টু ফ্রিডম নামে একটি ইনস্টিটিউট গড়ে তুলি এবং সেই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হলেন অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইনার এবং আমি সেটা নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করি। আমি অ্যাম্বাসেডর হওয়ার পরে আমাকে ছেড়ে দিতে হয়েছে, এখন যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন আমার জায়গায়, তিনি ঢাকাতেই ইউএস এম্বাসির ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন, জর্জ ড্যানিয়েলস। তিনি খুব ভালো বিদগ্ধ কূটনীতিক, তিনি এখন সেই জায়গাটিতে আছেন এবং এখন এটি অনেক বড় প্রতিষ্ঠান। ওয়াশিংটন আমাদের কোনো থিঙ্ক ট্যাঙ্ক ছিল না, দক্ষিণ এশিয়ার অন্য দেশে ছিল, যে বড় দেশ তাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল, কিন্তু আর কোনো দক্ষিণ এশিয়ার দেশ ছিল না যেখানে ওয়াশিংটন একটি থিঙ্ক ট্যাঙ্ক গড়ে। কিন্তু আমরা সেটি অ্যাম্বাসেডর মাইলানের নেতৃত্বে থিঙ্ক ট্যাঙ্ক গড়ে তুলি। তারপরে আমরা ইউএস অনেক ইনস্টিটিউশনের সাথে আমরা কাজ করি। আপনারা জানেন যে খ্যাতনামা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাথে আমরা জয়েন্টলি কোলাবরেট করি এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, শুধু বাংলাদেশ নয়, সাউথ এশিয়া নিয়ে আপনারা জানেন আমি ইন্ডিয়াতেও সেরকম জনপ্রিয় এবং বলা চলে তাদের ভাষায় যে আমি কি বলেন ইন্ডিয়ার স্বার্থ বিরোধী লোক। আপনারা যদি দেখেন অর্ণব গোস্বামী তো আমাকে নিয়ে 1 ঘন্টার অনুষ্ঠান করে ফেলেছে এবং প্রতিটি মিডিয়া যেভাবে আমাকে চিত্রিত করেছে। কিন্তু এই যে ভারতের যে বিশ্বকবি মুসলমান যেভাবে নিগৃহণের শিকার হচ্ছে, নির্যাতন শিকার হচ্ছে, কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে বিশাল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় বাস করে, মুসলমান সম্প্রদায়, এবং তারা নিগৃহণের শিকার হন, তখন সেই বিষয়গুলো অ্যাড্রেস করা, তারপরে ভারতের যে গণতন্ত্র বিরোধান অপোজিশনের উপরে যে ধরনের বিষয়গুলো চলছিল, সেগুলো আমাকে আমার সুযোগ হয় সেগুলো নিয়ে কথা বলার প্রশ্ন করা, যার কারণে ভারতের
কোন মিডিয়ারও আমি বাংলাদেশে যেরকম হয়েছি সেই সমস্ত মিডিয়া আপনারা গুগল করলে সার্চ করে দেখতে পাবেন যে আমার বিরুদ্ধে গালিগালাজের পড়া। সুতরাং এটাকে আমি সেই সমালোচনাটাকে এখন আমি যদি চিন্তা করতাম মাই গড আমাকে হিন্দু আমার সমালোচনা করছে, আনন্দবাজার সমালোচনা করছে, আমি তো আর করতে পারবো না, আমি তো ট্রেনে থাকি। আমি বলেছি যে এই জায়গা থেকে আমাকে অ্যাড্রেস করতে হবে, যেই জায়গা থেকে সমালোচনা হচ্ছে হয় সেটাকে আমাকে শুধরাতে হবে অথবা সেটাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে আমাকে পাল্টা জবাব দিতে হবে। তো সেই সাংবাদিকতাটাই আমার করার সুযোগ হয়েছে এবং আমি আশা করি এটি কিন্তু শুরু। আমি মনে করি না যে আমি বাংলাদেশের একমাত্র, আগামীতে আপনারা আরো সাংবাদিকরা সেটি করবেন এবং শুধু বাংলাদেশ নয়, যেখানে নির্যাতন মুক্ত মতের ক্ষেত্রে প্রতিবদ্ধতা তৈরি হবে সেই বিষয়গুলো অ্যাড্রেস হবে। এবং আমাদের খুব সৌভাগ্য আমার যে বাংলাদেশের যে ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে যে আমরা যে বিজয় অর্জন করেছি, আবার বৃদ্ধ বনিতা সবাই নেমে এসেছিল রাস্তায়, হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় পেয়েছি এবং মানুষের ফলে আত্মাহুতি করতে হয়েছে এই বিজয়ের জন্য। আজকে আমি তাদের শ্রদ্ধা প্রদর্শন করছি যারা যাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এবং একটি বড় সুযোগ আমাদের কাছে এসেছে। আপনারা আজকে আমার বলতে দ্বিধা নাই, অন রেকর্ড আমাদের নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি যখন সকলে যখন ওনার নাম প্রস্তাব করলো, উনি আসলে যে আসেন, কারণ যে ওনার সঙ্গে কথা বলেছি, ওনাকে রাজি করানোর ক্ষেত্রে সামান্য হলেও ভূমিকা রেখেছি। তো উনি কিন্তু চাননি যে উনি বলেছেন যে এটা আমার কাজ না, কিন্তু উনি বাংলাদেশের মানুষের সকল মানুষের আকাঙ্ক্ষা ছিল যে উনি যাতে দেশটির গার্ডিয়ানশিপটি নেন। ছাত্ররা বলেছে, ছাত্র সমন্বয়করা বলেছে যে আমরা প্রফেসর ইউনূসকে চাই। অনেক বিকল্প নাও তখন ছিল, কিন্তু প্রফেসর ইউনূসের ব্যাপারে তারা যেরকম খুব বলিষ্ঠ ছিল যে তিনি নোবেল বিজয়ী, তিনি বাংলাদেশ তার প্রতি অন্যায় করা হয়েছে, অভিযান করা হয়েছে এবং তার উপর সকলে আস্থা রাখতে চাইছে। সেই ক্ষেত্রে সে ফলে তিনি প্যারিসে ছিলেন এবং আমার সৌভাগ্য তিনি প্রথমেই আমাকে বলেছেন যে তুমিও চলো। তো এই বিষয়টা আমি বলেছি যে আমি আমার সৌভাগ্য হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করা, কিন্তু আমি একটু সময় নিয়েছি যে আমি মনে করি যে আমার ওয়াশিংটনে থাকাটা ওই সময়ের জন্য খুব জরুরি। তো সেই জন্য আমি থেকেছি এবং আমি বলেছি আমি আমার আগ্রহের কথা আপনাকে করে জানাবো এবং পরবর্তীতে আমি আমার আগ্রহের কথাটি ব্যক্ত করেছি। যাই হোক, ফলশ্রুতিতে সরকার হয়েছে এবং আপনারা জানেন যে সেই সময় আমি কিন্তু আমার অনাগ্রহের কথা জানিয়েছি টুইট করে এবং ফেসবুকে যখন কেউ আমার নাম ঘোষণা করছিল অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হওয়ার জন্য, সেই সময় কিন্তু আমি ফেসবুকে জানিয়ে দিয়েছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে রাজি হই বা কোনো ধরনের, সেটা আমার অনাগ্রহের কথা সেই সময় জানিয়েছি। আজকে যারা প্রশংসা করতে গিয়ে আমাকে এটা বানাতে চাচ্ছেন, আমার মনে হয় এটাই হল প্রবলেম আমাদের, যে আমি মনে করি আমি তো জানি আমি কতটুকু ধারণ করতে পারবো, কতটুকু বহন করতে পারবো। তো সুতরাং সেটি আমার করা উচিত। তো আমি মনে করি যে অনেক সুযোগ আছে, যে নট নেসেসারি আপনাকে দেশকে সার্ভ করতে হবে, আপনাকে মন্ত্রী হতে হবে, উপদেষ্টা হতে হবে, তোমার সংসদ সদস্য হতে হবে, এর বাইরেও কিন্তু করা যায়। একটা শব্দ আছে ইংলিশে ইনফ্লুয়েন্স, বাংলায় প্রভাব যদি হয়, আমাদের এখানে টাইম ম্যাগাজিন প্রভাবশালী লোক করে 100 জনের তালিকা করে, সবাই কিন্তু সরকার প্রধান হয় না। এই যেমন প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু এর আগেও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছে টাইম ম্যাগাজিনের জায়গা পেয়েছেন তা না, তার আগেও তিনি পেয়েছেন বহু ম্যাগাজিনে বহু দৈনিকে। তো সুতরাং প্রভাব যদি, এবং প্রভাব রাখাটা কিন্তু দোষের কিছু না, এই প্রভাবটা কিন্তু সারা দুনিয়া যদি প্রভাবশালী রাষ্ট্র থাকে, প্রভাবশালী পার্সোনালিটি থাকে, প্রভাবশালী সাংবাদিক থাকে, সুতরাং প্রভাব যদি রাখা যায়, বিশেষ করে আমি সিলেটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে আমি বিন্দুমাত্র দ্বিধা করবো না। সিলেটের মানুষ এই বাংলাদেশের, আমি কোন অঞ্চল ভেদে পার্থক্য করতে চাই না, কিন্তু এই যে সকলেই স্বীকার করেন যে সিলেটের এই যে আমাদের যে বাংলাদেশের অর্থনীতির যে প্রধান যে চালিকা শক্তির এভিডেন্স, এটি সিংহভাগ সিলেটের মানুষরা যোগান দিচ্ছে, সবচেয়ে বেশি এগুলো প্রবাসী অধ্যুষিত এলাকা। সুতরাং এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমাদের মানুষের যারা এই প্রবাসীরা যারা কষ্ট করে তাদের কষ্টার্জিত টাকা এখানে পাঠায়, এই টাকাটি যাতে সব ব্যবহার হয় সেটার জন্য এটার জন্য দায়িত্ব নিতে হবে তা না, ওয়াশরুম হিসেবে কাজ করা যায়, যে আপনি দেখভাল করা, কথা বলা এবং জানা। এবং এই সরকারের যেটা একটা সুবিধা হচ্ছে অনেক বিভক্ত
ব্যক্তিত্বরা এই সরকারের সঙ্গে যুক্ত হয়েছে, যাদের কিন্তু ব্যক্তিগত খুব একটা চাওয়া পাওয়া নাই। অনেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, ওনাদের সঙ্গে আমার মেলা বসা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে তাদের একটা কমিটমেন্ট আছে যে দেশের জন্য। তারা কেউ দরখাস্ত জমা দিয়ে চাকরিতে আসেননি। তারা প্রফেসর মোহাম্মদ ইউনূস যেমনটি ওনাকে বলে আনা হয়েছে এবং উনি কিন্তু রাইট কাজটি করছেন এবং উনি এবং আরো যে উপদেষ্টা এসেছেন, তাই বলে সব ডিপার্টমেন্টে সমভাবে কাজ করতে সেটা আমি বলবো না। অনেক ব্যাকিংস আছে এবং এখানে ঘাপটি মেরে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রচুর ভাবকে আছে, সুতরাং সকলে সমানভাবে কাজ করতে পারছেন না। অনেকে সীমাবদ্ধতা আছে, নানা ধরনের সীমাবদ্ধতা, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু এর মধ্যেও কাজ করতে হবে, এই দেশটাকে বাঁচাতে হবে, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যেমন প্রতিটি প্রথা এবং প্রতিষ্ঠান ঠিক করবার জন্য, সংশোধন করবার জন্য, দেশটাকে ট্র্যাকে আনার জন্য যেমন চেষ্টা, তেমনি চেষ্টা আছে জনগণের আমানতদারি ফিরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যে আমানতদারি, যে গণতন্ত্রহীনতা আমরা দেখেছি, মানুষের যে ভোটাধিকার, যেটি আমরা তিনটি নির্বাচন লুট হয়ে গিয়েছে, এই মানুষের ভোটাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের সরকার প্রধান তিনি ইলেকশনের ব্যাপারে তার অবস্থান ব্যক্ত করেছেন। আমারও ব্যক্তিগতভাবে এই অবস্থান, এই বাংলাদেশে যে মানুষ যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ভোটাধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে এবং এটি ভোটের মাধ্যমে আগামীতে যাতে একটি সরকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং বাংলাদেশের বর্তমান সরকার মানুষ যেভাবে গ্রহণ করেছে এবং এটি কিন্তু তারা তাদের অন্যতম মুখ্য নিয়ামক হিসেবে নিয়েছে। না হলে পরে এই কমিশন কোনো দরকার হতো না। এই যেমন কমিশন, এই কনস্টিটিউশন রিফর্ম কমিশন, এগুলো সবই কিন্তু ভোটের সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা বাংলাদেশের সেই পেছনে ফেলে যেতে চাই না, এখন আমরা সামনে অগ্রসর হতে চাই। এই যে আমাদের মধ্যে যে আধিপত্য বিস্তার করার যে একটা চেষ্টা, এই চেষ্টা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন এই ইয়াং জেনারেশন বলেন বা আপনারা যারা এখন অনেক সচেতন, এখন যে বললে এই যে আমাদের একটা পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে যে আমরা সব কিছুতে একটা আধিপত্য তৈরি করতে চাই। যেমন আমি এলাকার বড় নেতা, আমার পেছনে 10টা লোক ধরবে, সামনে 5টা লোক ধরবে, তারপরে আমাকে সালাম দিবে, আমি সালাম দিতে অভ্যস্ত কিন্তু সালাম দিতে অভ্যস্ত নই। সেই বাংলাদেশে এখন আর নাই, যিনি সালাম দিবেন তাকে সালাম দিতে হবে। এই বাংলাদেশে এই পরিবর্তন এবং সকল ক্ষেত্রে সমতা বিভাগ করা, আপনি কেবল নিচেই বসবেন আর আমি কেবল করে বসবো, আমি জোর গলায় কথা বলবো, আপনি কেবল হুজুর করবেন, এই রাজনীতি বাংলাদেশে চলবে। বাংলাদেশ সে যেই হোক, সে নতুন দল হোক আর পুরাতন দল হোক, বাংলাদেশের যে আন্দোলনটি হয়েছে, যে জন্য মানুষ রক্ত দিয়েছে, সেটা হচ্ছে সমতার বাংলাদেশ, সাম্য, মর্যাদা, সমতা, মিউচুয়াল রেসপেক্ট। আমি আপনাকে সম্মান করব, আপনি আমাকে সম্মান করবেন, আপনি আমার কষ্টের বিষয়টি অ্যাড্রেস করবেন, কেবল আপনার পার্টিত্ব জাহির করতে এমনটি নয়। সুতরাং আগামী বাংলাদেশ হতে হবে সমতার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হতে হবে ঐক্যের বাংলাদেশ। বাংলাদেশে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে এই পলাতক শক্তিদের বিরুদ্ধে, এই ঐক্যটিকে যে কোনো মূল্যে বজায় রাখতে হবে এবং এই ঐক্যের ভেতর দিয়ে আমরা একটি আগামী সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মধ্যে সেনসিটিভিটিটা খুব বেশি। একটা কিছু হলেই আমরা এখন এতদিন আমাদের দেখেছি যে আমরা একটা বাকরুদ্ধ অবস্থায় ছিলাম, 15টি বছর কেউ কথা বলতে পারেননি। কিন্তু যখন এটি বাক শক্তি যখন আমাদের আসলো, আমরা প্রতিটি কথায় একটা রিয়াকশন দেখাই। এই যে একটা রিয়াকশন দেখানোর যে একটা প্রবণতা, কিন্তু কারো মনে হয় যে বাংলাদেশে সুচারুভাবে চলুক, বাংলাদেশ একটা সঠিক গন্তব্যের দিকে যাক, বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটুক, নির্বাচনের পথে হাঁটুক, এটি যেমন অনেকেই খুব একটা চাওয়া নাই। তারা যেমন কেমনই খুঁজেন যে কেমন করে সমালোচনা করতে হবে, কেমন করে পেছনে যেতে হবে। সমালোচনা করাটা ভালো, কিন্তু দেশটাকে পেছনে নিয়ে যাওয়া এবং এত সেনসিটিভ যে আমাকে প্রতিটি কথাই একটা পাল্টা যুক্তি দিয়ে না হলেও একটা যুক্তি দাঁড় করিয়ে আপনি সেটা করতে হবে। এই জায়গাতে আমাদেরকে একটু অ্যাকোমোডেটিভ হতে হবে, কারণ এই সমাজটা আমার, এই দেশটা আমার, এখানে আমার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। আমি কেবল আমার চিন্তাটা করলে হবে না, আমার বাচ্চাদের চিন্তা করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মের চিন্তা করতে হবে। বাংলাদেশ কি কেবল একটি বিধ্বংসের পথে হাঁটবে? বাংলাদেশ কেবল একটা বিদ্রোহের পথে হাঁটবে? বাংলাদেশে একটা স্টেবিলিটি প্রয়োজন।
স্টেবিলিটি কি কারণে প্রয়োজন? আমাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য প্রয়োজন, না হলে পরে বিনিয়োগ হবে না, ইনভেস্টমেন্ট হবে না। এটার জন্য আমাদের স্টেবিলিটি প্রয়োজন। এবং কোনো কিছুতে ধ্বংসাত্মক যে আমাদের কারণ যে একটা ধরনের যে সবকিছু আমাদেরকে একটু ধ্বংস করে দিতে হবে, উলটপালট করে দিতে হবে, সেটার থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এটা ভালো যে সকলেই লেখার মাধ্যমে চর্চা করছে, কিন্তু ওরা যারা পালিয়ে গেছে তারা তো আগামরাই ছিল ধ্বংসাত্মক। সরকার পরিচালনায় যেমন ধ্বংসাত্মক, অর্থাৎ হাজার হাজার শত শত কোটি টাকা লুণ্ঠন করেছে, তেমনি তারা যখন সরকারের বাইরে ছিল তখনও চালানো ধ্বংসাত্মক। গান পাউডার দিয়ে শেরাটনের সামনে 11 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে এবং তারা আবার স্বীকারোক্তিও দিয়েছে। এই ছিল তাদের অবস্থা। তো যাই হোক, আমি আমাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করছি। এবং যেহেতু আজকে সিলেটের কথা বলা হয়েছে, এই সিলেটের প্রশ্নে সিলেটের মানুষের ন্যায্য হিস্সা আদায়ের প্রশ্নে আমি যে অবস্থায় থাকি, আমি হয় চাকরি করি অথবা বাইরে থাকি অথবা লেখালেখির মধ্যে থাকি, আমার অবস্থান থাকবে অটুট এবং সিলেটের মানুষের জন্য। তার জন্য আমি মনে করি না যে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। আপনারা আবার ওদিকে দিয়ে যায় না যে এখানে আবার মন্ত্রী হতে হবে, এটা হতে হবে, সেটা এটা কোনো দরকার নেই। এবং মন্ত্রী এমপি হওয়া ছাড়া ইনফ্লুয়েন্স রাখা যায়, সেটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। সুতরাং এইগুলি আমার চেষ্টা অব্যাহত থাকবে এবং আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই একটি সুন্দর আগামী বাংলাদেশ এবং আমাদের এই যে শহর, যে শহরে আমরা বেড়ে উঠেছি, সেই শহরটিকে আরো সুন্দর করতে পারবো। এবং সিলেটের একটা ট্রেডিশন আছে, আমরা আমাদের মধ্যে ভদ্রতা মেমনতা সবারই আছে, কিন্তু আমরা যেটাকে আপহোল্ড করি এটা যাতে থাকে, আমাদের মধ্যে একটা হারমোনি থাকে, অর্থাৎ আমাদের একে অন্যের প্রতি আমাদের যে ওই কয়েকটা দুর্বৃত্ত ছাড়া, স্পেসিফিক কয়েকটা দুর্বৃত্ত ছাড়া বাকি যারা আছে সকলের মধ্যে এক ধরনের অন্যকে ভালোবাসতে জানি, রেসপেক্ট করতে জানি, নিশ্চয়ই এই ঐতিহ্য আমাদের অব্যাহত থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।